আজকে আমরা কোরিয়ান জনপ্রিয় কে ড্রামা আইডল আইয়ের তৃতীয় এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা প্রথম দুইটা এপিসোড এখনো দেখেননি তাদের জন্য কমেন্ট বক্সে প্রথম দুইটা এপিসোডের লিংক দিয়ে রাখলাম। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এপিসোড 3-এর শুরুতে রাতে সেনা এবং চুংজাকে দেখায়, যারা রায়ের সাথে দেখা করার জন্য আসে। কিন্তু সিকিউরিটি গার্ড বলে যে রায় তো এখানে আসেইনি। চুংজা সেনাকে বলে সে যদি পালিয়ে গিয়ে থাকে তবে কি হবে। তখনই সেনার কাছে একটা কল আসে যা পুলিশ স্টেশন থেকে ছিল। সে জানাচ্ছিল যে রায় এখানে আছে। সেনা দৌড়ে পুলিশ স্টেশনে আসে। রায়কে দেখে সে এখানে ঘুমাচ্ছিল। অফিসার বলে তুমি কি একে চেনো? সেনা বলে আমি তার উকিল। অফিসার বলে আমরা একে বলেছিলাম নিজের ঘরে চলে যাও, কিন্তু সে যেতে মানা করে দিল। পরের দৃশ্যে রায়কে চুংজার পিঠে দেখা যায়। চুংজা সেনাকে বলে তুমি একে নিজের ঘরে কেন নিয়ে যাচ্ছ? আমরা একে এর ঘরে ছেড়ে দিতে পারি। কিন্তু সেনা বলে তুমি কি শোনোনি সে ঘরে যাওয়ার জন্য মানা করে দিয়েছে? চুংজা তখন বলে ঠিক আছে, তাহলে একে কোনো হোটেলে ছেড়ে দাও। কিন্তু সেনা এমনটা চায় না। চুংজা একে নিয়ে ঘরে আসে এবং বলে সে কি সত্যি কোনো আইডল, এত ভারী কেন? সেনার বিছানায় রায়কে শোয়াচ্ছিল এবং বলে যে আমি একে নিজের ঘরে নিয়ে যেতে পারি। কিন্তু সেনা মানা করে দেয়। বাইরে এসে চুংজা সেনাকে বলে আমার মনে হয় তুমি এসব নিজের ফিলিংস এর কারণে করছো। কিন্তু সেনা মানা করে দেয় এবং বলে যে আমি শুধু একজন লয়ার। এরপর চুংজা বলে তোমার ভয় লাগবে না, তুমি একাই এর সাথে থাকবে? সেনা বলে ভয় পাওয়ার কি আছে? পরে ভেবে সেনা বলে হ্যাঁ আমার তো ভয় লাগছে, কিন্তু এই কথাই যে সে যদি সত্যি মেরে থাকে তাহলে কি হবে? চুংজা যাওয়ার পর সেনা বেডরুমে আসে। রায়কে দেখে নিজেকে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না সে আমার বেডরুমে আছে। কিন্তু তখনই শক হয়ে যায়, কারণ বালিশের পেছনে কিছু রায়ের স্টিকার ছিল। সে কোন রকম স্টিকার গুলো নিয়ে যেতে থাকে, কিন্তু রায় স্বপ্নে কাঁদছিল এবং বলে যেও না। সেনা তার পাশে এসে বসে এবং তার ফেস টাচ করে হাত ধরে। পরের সিনে এপিসোড 2 এর শেষের দৃশ্য দেখানো হয়। রায়ের ঘুম ভাঙে। সে বলে আমি কোথায় আছি দেখার জন্য সে বাইরে আসে। সেনা তখন কিচেনে ছিল। তাকে দেখে বলে তুমি জেগে গেছো, তোমাকে দেখে ভালো লাগলো, আমার ঘরে তোমাকে স্বাগতম। চাকু দেখায় প্রায় ভয় পেয়ে যায় এবং পিছনে যেতে থাকে। সেনা চাকু নিয়ে পাশে এসে জানায় যে রাতে কি হয়েছিল এবং বলে তুমি নেশায় ছিলে, পড়ে গিয়েছিলে, পুলিশ স্টেশনে আনা হলে আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমার ঘরের পাস কি তা জানা ছিল না। রায় ভয় পেয়ে পালাতে থাকে। সেনা তাকে থামায় এবং একটা লেটার দেখিয়ে বলে প্রসিকিউটরের পক্ষ থেকে এটা, তুমি যদি আবার পালানোর চেষ্টা করো তাহলে তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হতে পারে। কিন্তু রায় এই কথাটি সিরিয়াসলি নেয় না এবং সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় চুংজার সাথে দেখা হয়। সে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু রায় কিছু বলে না। চুংজা সেনার কাছে আসে এবং বলে তুমি ওকে যেতে দিলে কেন? পরের সিনে ভঙ্গনকে দেখি, সাথে ডিটেকটিভ থাকে যে গত এপিসোডে রায়ের স্টেটমেন্ট নিয়েছিল। এর নাম শিখ। তারা ফরেন্সিকের কাছে এসেছিল, যারা তাদের জানায় যে আমার মনে হয় যে তাকে মেরেছে সে কোনো প্রফেশনাল কেউ, কারণ খুনটা একদম প্রফেশনাল ভাবে করা হয়েছে। তখন নামক বলে এমনও তো হতে পারে যে সামনের জন নেশায় ছিল আর চাকু মেরে দিল, কিন্তু ডাক্তার মানে করে দেয়। বাইরে এসে নামক বঙ্গনকে বলছিল যে আমার মনে হয় এই কাজ রাই করেছে। বঙ্গন বলে যে আমি জানতে পারলাম সেখানে কোনো হাতিয়ার ছিল না, আর না ইয়ংসনের ফোন সেখানে ছিল, ওইসব কোথায় চলে গেল। কিন্তু নামক বলে আমি জানি না। বং বলে সে যাই হোক, তুমি এমন কোনো এভিডেন্স খুঁজো যা এটা প্রুফ করে যে রাই এই কেসের সাথে জড়িত। আমরা পরে ওকে ফোর্সলি কনফেস করিয়ে নেব যে ইয়ংসনকে সেই মেরেছে। পরের সিনে আমরা সেনাকে দেখি যে রায়ের ম্যানেজার হাঙ্কুর সাথে দেখা করতে আসে। বাইরে পাবলিক দেখে যারা প্রোটেস্ট করছিল এবং রায়কে সাজা দেওয়ার জন্য বলছিল। সেনা হাঙ্কুরের সাথে কথা বলে এবং বলে আমি শুনেছিলাম যে আপনি প্রথম ইয়ংসনকে মর্টেলে দেখেছিলেন, এটা কি সত্যি? সে বলে হ্যাঁ। সেনা তখন বলে সাথে তো হাউস কিপারও ছিল, ওর কাছে তো কি কার্ড থাকে, তো এমন কি পসিবল হতে পারে সে কি কার্ড হারিয়ে ফেলেছে? কিন্তু হাঙ্কু বলে এমনটা হতে পারে না, সে 10 বছর ধরে রায়ের ঘরে কাজ করছে, এটা তো পসিবল না। পরে সেনা ভিতরে গিয়ে বুসং এর সাথে দেখা করতে আসে। তাকে জিজ্ঞেস করে যে ওই দিন ওদের দুজনের ব্যবহার কেমন ছিল, যে ওরা ফাইট করছিল, কিন্তু সে মানা করে দেয়। বলে দেয় যে ওরা ওই দিন কিভাবে কি হয়েছিল। সেনা বলে যে আপনি কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছেন, কিন্তু বুসং মানা করে এবং বলে যে আমরা কেবল এই কথা ছড়িয়েছি, একে ক্যান্সেল করিনি, কারণ শেয়ার হোল্ডাররা আমাদের থেকে কিছু করাতে চাইছিল। পাবলিকরাও বলছিল কোম্পানি তো কিছু করছে না, তাই আমরা কেবল এই নিউজটা বাইরে আসতে দিয়েছি, আমরা সত্যি এমন করিনি। তখনই গোল্ডেন বয়েসের মেম্বাররা এখানে আসে। সেনা মনে মনে অনেক হ্যাপি হয়, কারণ এই প্রথম তাদের চোখের সামনে দেখছিল। সেনা তাদের জিজ্ঞেস করে যে ওই দিন কি হয়েছিল, কোনো কি ফাইট হয়েছিল, কারণ আমরা নিউজেই দেখেছিলাম। যেই খেপে যায় এবং বলে যে আমরা কোনো ফাইট করিনি, এমনিতেই আমি জানি তুমি কে, আমি তোমার ব্যাপারে অনেক কিছুই শুনেছি, তুমি কিভাবে খারাপ লোকদের হেল্প করো, কিন্তু তুমি এবার রায়কে হেল্প করতে পারবে না, কারণ সে সত্যি ইয়ংসাংকে মেরেছে, সে একজন খুনি। গাড়িতে যাওয়ার সময় সেনা নিজেকে বলে যে রায়ের কথাই কেউ বিশ্বাস করছে না, সে একা হয়ে
হয়ে গেল। রেডিওতে রায়ের মায়ের ইন্টারভিউ হয়। সে রায়ের ব্যাপারে আজে বাজে কথা বলছিল এবং জানাচ্ছিল যে সত্যি যদি ইয়ংসাংকে মেরে থাকে তবে তাকে দুনিয়ার সামনে আসা উচিত এবং জানানো উচিত। ভোসং মিডিয়ার সাথে কথা বলে এবং বলে যে এমন ইন্টারভিউ ছড়ানো বন্ধ করো। তখনই রায় আসে এবং বলে যে আমি শুনলাম আপনি আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছেন, এটা কি সত্যি? এখনো তদন্ত চলছে। ভোসং বলে হ্যাঁ আমি জানি। রায় বলে আপনি আগে থেকেই জানেন যে আমি আর ইয়ংসং কত ভালো বন্ধু ছিলাম, আমি ওকে মারতে পারি না। কিন্তু ভোসং বলে আমাদের জানা নেই ওই রাতে ঠিক কি হয়েছিল। রায় বলে আপনি কি আমাকে ছেড়ে যাচ্ছেন? ভোসং জানায় যে আজকাল তোমার মা কি করছে, সে আগে তোমার নামে লোন নিয়েছিল, তোমার ঘর আর গাড়ি জলদি নিয়ে নেওয়া হবে। সে মিডিয়া থেকে কত টাকা নেয়, ইন্টারভিউ দেয়, কিন্তু আমি ওই ইন্টারভিউ সরানো থামাতে পারি। আপাতত আমি তোমার জন্য এটাই করতে পারি। পরের সিনে সেনাকে দেখায় সে রায়ের মায়ের সাথে দেখা করতে আসে। তার নাম মিং ইয়ং। সেনা মিং ইয়নকে বলে আমি জানি তুমি কেমন ইন্টারভিউ দিচ্ছ, কিন্তু এসব করা ভুল ইনফরমেশন ছড়িও না। কিন্তু মিং ইয়ন বলে যে আমি আমার ছেলেকে অন্যের চেয়ে ভালো জানি, আমি জানি ও কি করতে পারে আর না করতে পারে। এমনিতেই তুমি আমাকে কত টাকা দেবে? সেনা বলে আমি বুঝলাম না। মিং ইয়ন বলে যে এভাবেই তো কাজ হয়, আমার সামনের জনের থেকে টাকা নেই এবং তাকে ইন্টারভিউ দেই, নিজের ছেলের ব্যাপারে জানাই। সেনা বলে যে আপনার ছেলে নিজে ছোটবেলা নিয়ে একটা গান লিখেছিল, আমি এখন সেই গানের মানে বুঝতে পারছি। ওই গানে ওইসব লোকদের কমফোর্টের জন্য যাদের ছোটবেলায় এমন কিছু হয়েছে। কিন্তু কত আফসোসের কথা আপনি ওই গানটি শোনেননি। যদি আপনার আবার রায়ের ব্যাপারে কিছু ভুল বলেন তাহলে আমি আপনার উপর মানহানির কেস করে দিব। এটা বলে সেনা সেখান থেকে চলে যায়। সেনার কাছে চুংজের কল আসে। সে জানায় রায় পালিয়ে গিয়েছে। সেনা চিল্লায় আর বলে যে আমি বলেছিলাম ওর উপর নজর রাখতে। চুংজে বলে চিন্তা করো না, আমি ওকে ট্রেস করেছি, তুমি জলদি এখানে চলে আসো। এখানে আমরা রায়কে দেখি একটা ব্রিজের উপর ছিল, কিন্তু তখনই পাশে 3টা বাচ্চা থাকে যারা জুতো দেখে কিছু একটা নোটিশ করে, বলে এ তো সেই জুতা, এটা গোল্ডেন বয়েজ গ্রুপের। যখন রায় রাগে বেরিয়ে যায় তখন সে নিজের কানে হাত দিয়ে রেখেছিল। 3জন ছেলে ওর কাছে এসে বলে আমরা তোমার জুতা চাই, কিন্তু সে দেয় না। ছেলেটা এবার রায়কে মন দিয়ে দেখে আর বলে এ তো রায় যে খুনি। পরে ফোন বের করে ভিডিও করতে থাকে। রায় রেগে গিয়ে ফোন ছুঁড়ে ফেলে, কিন্তু তখনই ছেলেগুলো তাকে প্রচুর পরিমাণে মারতে থাকে। পরের সিনে সেনা এবং চুংজে সেখানে চলে আসে। ছেলেরা পাশেই যাচ্ছিল। সেনা এদের কাছে জুতো দেখে বলে জুতোর মালিক কোথায়? একটা ছেলে দেখে বলে আমার মনে হয় তুমি তাকে ডেট করতে চাও। সেনা হাসতে থাকে। ছেলেটা যখন তার কাছে আসছিল তখন পেছনে চুংজে আসে, 3জনকে পেটায় জুতো নিয়ে নেয়। সেনা বলে যে রায় কোথায়? ওরা বলে দেয়। পরের সিনে সেনা দৌড়ে রায়ের কাছে চলে আসে, যে নিজের কানে হাত দিয়ে রেখেছিল। রায় বলে যে আমি আমার বন্ধুকে মারিনি। সেনা বলে হ্যাঁ আমি জানি তুমি কেমন ফিল করছো, তুমি সবকিছু ছাড়তে চাও, কিন্তু এমন করো না, আমাদের জানতে হবে ওই রাতে ঠিক কি হয়েছিল। আমাদের তোমার বন্ধুর খুনিকে বের করতে হবে, আমি তোমার সাথে আছি। পরে তার দিকে নিজের হাত বাড়ায়। হাইজু নিজের ঘরে থাকে, নিজেও রায়ের অনেক ফটো দেখে। এরপর বং এর প্রোফাইল চেক করতে থাকে। বং নিজের বাবার সাথে কথা বলতে থাকে কেসের ব্যাপারে। বং এর বাবার নাম জংচুল। জংচুল বলে যে এই কেসটা অনেক সহজ, এখানে 2জন মানুষ ছিল, একজন অন্যজনকে মেরে ফেলেছে, তুমি কেন কেসটাকে কঠিন বানাচ্ছ? এমনিতেও তুমি কি জানো প্রসিকিউটর কি হয়? বং জানে যে যারা মানুষের হয়ে লড়াই করে, কিন্তু জংচুল বলে যে প্রসিকিউটর সেই হয় যে যদি কোনো সাসপেক্ট পেয়ে যায় তবে এভিডেন্স থাকুক আর না থাকুক তবে কোনোভাবে কনফেস করানো যে তুমিই খুনি। আমি শুনলাম রায়ের ডিফেন্স লয়ারের নাম সেনা, সে ওই মেয়েটাই না যে তোমার ক্লাসে ছিল? কিন্তু সে বলে আমি জানি না, যদিও এর যাওয়ার পর বঙ্গন পাস্টের সিন মনে করে সেখানে সেনাকে সে বুলি করছিল, তার উপর জল ফেলে দেয়। বঙ্গন বলে তুমি আমাকে এভাবে ঘুরছো কেন, আমাকে কি মারতে চাও? পুলিশ স্টেশনে এভিডেন্স খুঁজছিল, ফুটেজ দেখে তারা কিছু একটা পায়। রায় বলছিল অ্যালকোহল শেষ হয়ে গিয়েছিল, মদ নিয়ে আসার জন্য সে কনভেনিয়েন্স স্টোরে এসেছিল, কিন্তু ফুটেজে দেখে সে যখন বাহিরে আসে তখন তার হাত খালি ছিল, অ্যালকোহল থাকে না। ঘরে যাওয়ার জন্য সে এক লং রুট বেঁচেছিল, ঘরে যাওয়ার টাইম এই রুট দিয়ে 20 মিনিট, কিন্তু ওই দিন রায় 40 মিনিট লাগিয়েছিল, এক্সট্রা 20 মিনিট সে কি করলো? রায় সেনার ঘরে থাকে। সেনা তার জন্য কফি নিয়ে আসে। রায় জানায় যে কিভাবে কি হয়েছিল, নিজের পাস্টের সিন জানায়। যখন সে 10 বছরের ছিল তার মা বারে গান গাইছিল, সে নিজের মাকে গান গাইতে দেখে নাই আর পরে সিনে নিজে গান গাইতে থাকে, কিন্তু ওই টাইমে ভোসং থাকে যে রায়কে গান গাইতে দেখে নাই। পরে একে নিজের কোম্পানিতে নিয়ে আসে আর গান গাইতে বলে। এভাবেই রায় সিঙ্গার হয়ে উঠেছিল। যদিও সে জানতে পারে যে আমাকে সব ছেড়ে ভোসং এর সাথে যেতে হবে, সে যেতে দিতে চায় না,
কিন্তু মায়ের একে রাজি করিয়ে নেয়। রায়ের দিনগুলো ভালো চলছিল না, এর সাথে ফাইট হতে থাকতো। কিন্তু একটি ছেলে যে ইয়ং সং ছিল সবসময় তার সাথে সাথে থাকতো। রায় একে তাকে পাত্তা না দিলেও পরে দুজন ভালো বন্ধু হয়ে যায়। প্রেজেন্টে রায় সেনাকে জানায় যে ওই দিন কি হয়েছিল। আমরা অ্যালকোহল নিয়ে কথা বললাম, মিউজিক শুনলাম, তারপর আমরা শুয়ে পড়লাম। আমি সকালে উঠলাম, ও তখন ডেথ হয়ে গিয়েছে। আমি জানি না কিভাবে কি হয়েছিল। সেনা ওই সিন মনে করে যে যখন সে কোম্পানিতে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল তখন জহি তার উপর চিল্লাচ্ছিল। সে একটা ভিডিও তাকে দেখায় আর বলে, দেখে নাও এখানে ইয়ংসাং আর রায় ফাইট করছে। সে এই ভিডিও রায়কে দেখিয়ে বলে, এসব কি, তুমি কি সত্যি ফাইট করেছিলে? রায় জিজ্ঞাসা করে যে এই ভিডিও তুমি কোথা থেকে পেলে? সেনা বলে, এ কথা ম্যাটার করে না, সত্যি কি ফাইট করেছিলে? কিন্তু রায় সাফ মানা করে দেয় আর বলে, এমনিতেও আমাকে এখানেই থাকতে হবে, আমার ঘর জলদি সিজ করে দেওয়া হবে, আর আমি কোনো মলে যেতে পারি না, সেখানে লোক আমাকে দেখে নিতে পারে আর চিল্লাতে পারে। এমনিতেও তুমি বলেছিলে যে যতক্ষণ এসব ঠিক না হবে আমি তোমার সাথেই থাকবো। এটা শুনে সেনা অবাক হয়ে যায়। অন্যদিকে বং সেনার প্রোফাইল দেখছিল আর নিজের কলিগকে বলে, রায়কে এখানে আসার জন্য বলো, আর যদি সে না আসে তবে তার বিরুদ্ধে ওয়ারেন্টি জারি করতে দাও। তখনই তার সাথে দেখা করার জন্য প্রসিকিউটর কিম আসে এবং তাকে বাইরে নিয়ে আসে, জানায় যে আপনার ভাবি এসেছে আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু সে দেখা করার জন্য মানা করে দেয়। তখনই তার ভাবি চলে আসে, যে আর কেউ না, হাইজু। পরের সিনে হাইজুর সাথে কথা বলে, আগে ডেটিং এর ব্যাপারে কথা বলতে থাকে কিন্তু আবার কেসের ব্যাপারে কথা বলতে থাকে। বঙ্গন বলেছিল যে কেসের ব্যাপারে আমি কথা বলতে পারি না, আমি চাই না কোনো জবাবদিহিতা লিক হয়ে যাক। হাইজু বলে, আমার মনে হয় না যে রায় কাউকে মেরেছে, তুমি এখনো ওয়ারেন্ট পাওনি। তখন ভঙ্গন বলে, আমি জানি সে কি করেছে, সে সত্যি একজন খুনি আর তা আমি প্রুফ করে দেখাবো। বঙ্গনের ফোন তখন বারবার বাজছিল। হাইজু বলে, আগে কথা বলে নাও। সে কথা বলার জন্য রেস্ট রুমে আসে। নামক বলছিল যে আমি কিছু জানতে পেরেছি, আমি আপনার সাথে দেখা করতে আসবো। যখন বঙ্গন আবার এখানে আসে তখন হাইজু ছিল না, সে চলে গিয়েছিল। রায় আবার নিজেকে রেডি করে চার্চে যাওয়ার জন্য, যেখানে লোক শেষবারের মতো ইয়ংসংকে মনে করবে, তাকে বিদায় জানাবে। কিন্তু রায় বলে যে আমি এমন করতে পারি না। সেনা তার কাছে আসে এবং বলে, তোমাকে যেতেই হবে, না হলে লোক তোমাকে ভুল বুঝবে, তুমি কেবল তোমার নিজের হৃদয়ের কথা শোনো। এরপর পরের সিনে তাদের চার্জে দেখানো হয়, মিডিয়ারা সামনে ছিল। সে এদের পাত্তা না দিয়ে ভেতরে যায়, যেখানে তার কোম্পানির লোক আগে থেকেই ছিল, আরো অনেক লোক থাকে। রায় ইয়ংসনের ফটো দেখে আবার বাইরে চলে আসে। এরপর মিডিয়ারা আবার প্রশ্ন করছিল, সেনা তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু রায় বলে, আমি কিছুই করিনি, আমি নির্দোষ, কিন্তু যাই হয়ে যাক আমি তদন্তে কোঅপারেট করব আর খুনিকে বের করব। পুলিশ অফিসাররা ফুটেজ চেক করে তারা কিছু পেয়ে যায়। তারা রায়কে দেখে, কিন্তু যখন আগে দেখে তখন অবাক হয়ে যায়। ওখানে আমরা সেনাকে দেখি যে রায়ের সাথে ছিল, ভগবানের সামনে বসেছিল, যে কিছু করছিল না। সেনা বলে, আমরা কাল আবার আসবো, কিন্তু সে আটকায়, বলছিল যে আমি তোমাকে কিছু দেখাতে চাই। পরে সে বলে, তুমি সেনা, তোমাকে পরিচিত মনে হচ্ছে। কিন্তু সেনা বলে, আমি এই ব্যক্তিগত প্রশ্নের জবাব দেব না। ভঙ্গন পরে একটা ভিডিও দেখায় যে কিভাবে সে অ্যালকোহল নেওয়ার জন্য এসেছিল, ওই রুট নিয়েছিল, কিন্তু ওটা তো 20 মিনিটের ছিল, সে 40 মিনিট লাগিয়ে দিয়েছে। তখন রায়কে প্রশ্ন করে, তুমি 20 মিনিট পর্যন্ত সেখানে কি করলে, তোমার কাছে অ্যালকোহল কেন নেই? সে বলে দিয়েছিল যে আমি অ্যালকোহল পাইনি। সে কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছিল। তারপর বাইরে চলে আসে। সেনা তাকে বলে, এসব কি ছিল, তুমি মিথ্যা বলেছিলে, আমাদের মাঝে একটা ডিল হয়েছিল, আমি কন্ডিশন দিয়েছিলাম যে তুমি যদি আমাকে তোমার লয়ার বানাতে চাও তাহলে সবকিছু জানাতে হবে। কিন্তু রায় বলে, আমি তো তোমাকে সবকিছু আগেই জানিয়ে দিয়েছি, আমি মিথ্যা বলছি না। তখনই সেনা বলে যে যখন তুমি মিথ্যা বলো তখন তোমার ঘাড় লাল হয়ে যায়, তোমার চোখ কালো হয়ে যায়। রায় বলে, তুমি কিভাবে জানলে? যারা আমার ঘনিষ্ঠ হয় তারাই এ কথা জানে। সেনা কিছু না বলে চলে যেতে থাকে। একটা বাইক পাশ দিয়ে যাচ্ছিল, রায় তাকে নিজের দিকে টেনে নেয়। এরপর নামককে দেখি দৌড়ে বঙ্গনের কাছে আসে আর বলে যে এখন তো জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়েছে, আমি আপনাকে কিছু দেখাতে চাই। সে একটা ভিডিও দেখায় যেখানে রায় পায়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু তখনই একটা গাড়ি চলে আসে, একদম তার কাছে এসে দাঁড়ায় গাড়িটি। নামক বলে, আমার তো মনে হয় কেউ তাকে মারতে চায়। গাড়ি থেকে একটা মেয়ে বাইরে আসে যে হাইজো ছিল। শেষের সিনে দেখায় রায় সেনার সাথে ছিল, কিন্তু তখনই সেখানে হাইজো আসে আর তার নাম ধরে ডাকে এবং তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। সেনা দুজনকে দেখে যাচ্ছিল আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আইডল আই এর এপিসোড 3 এর সম্পূর্ণ কাহিনী। 4 নম্বর এপিসোডে কি হতে চলেছে তা জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।